গৃহপ্রবেশের অনুষ্ঠান সেরে অম্বরীশ ও তার সন্তান সম্ভবা স্ত্রী এসে উঠল তাদের কলকাতার নতুন বাড়িতে। সুদর্শন সুঠাম চেহারার অম্বরীশের বয়স ৩৮-৩৯ মধ্যবর্তী ধূসর সীমারেখায়। ২১ বছর সেনাবাহিনীতে চাকুরি করার পর ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে বর্তমানে সে এখন নিজের একটি বইয়ের দোকান দিয়েছে। বাড়িটা বেশ সস্তায় পেয়েছে সে, যদিও পরে মিস্ত্রি লাগিয়ে টুকিটাকি কিছু কাজ করাতে হয়েছিল। বাড়িটাকে ছোটোখাটো বাংলো বললে কিছু ভুল বলা হবে না। সামনে চওড়া উঠান, উঠানের ওপাশে চারপাশ ঘেরা ছোট্ট বাগান, আর তার কাটায় ঘেরা উঁচু পাঁচিল। বাগান আম, কাঁঠাল, লিচু, সুপুরি সহ মর্নিং গ্লোরি, সুবর্ণলতার মতো বিস্তর ফল ফুলের লতাবৃক্ষে পরিপূর্ণ। তবে অবাক করার মতো ছিল নারকেল গাছগুলো। বাগানের দুটো নারকেল গাছ এতটাই উঁচু ছিল যে এদের উচ্চতাকে যে কোনো গগনচুম্বী অট্টালিকার সঙ্গে তুলনা করা যায়। এত উঁচু নারকেল গাছ এর আগে কখনো দেখে নাই অম্বরীশ। সব মিলিয়ে ঘরটা যেন তার স্বপ্নের বাসভবন। একসময় ঠিক এই রকমই একখানা ঘরের কল্পনা রেখাচিত্র করেছিল সে মনে মনে। বেশ কয়েক মাস কেটে যায়। একদিন হঠাৎই ব্যবসায়িক সূত্রে অম্বরীশকে নেপাল যাওয়ার প্রয়োজন পড়ে। দুদিনের মধ্যেই বেরোতে হবে। অলি ৯ মাসের সন্তান সম্ভবা, যখন তখন প্রসব যন্ত্রণা উঠতে পারে, তাই এমত অবস্থায় স্ত্রীকে একা ফেলে রেখে যাওয়া বিপদ। কিন্তু না গেলেও নয়। অম্বরীশ আর অলির দুজনেরই মা বাবা নেই। দু একটা আত্মীয় আছে বটে দূর সম্পর্কের, কিন্তু এই মুহূর্তে অলির দেখাশোনা করার জন্য তাদের এখানে আসা সম্ভব নয়। তাই সে তার ভবিষ্যতে অনুপস্থিতির দিনগুলোতে অলির দেখাশোনা করার জন্য একটা আয়া ঠিক করে। নেপালে এসে প্রায় ১ সপ্তাহ কেটে গেছে। যে কারণে আসা সেই কাজকর্মগুলো ভালোই ভালোই মিটে গেছে। পরদিন ৯টার সময় ত্রিভুবন এয়ারপোর্ট থেকে কলকাতার ফ্লাইট ছাড়বে। আজ সে কিছুটা স্বস্তিবোধ করছে, নইলে এতদিন সে বেশ চিন্তিত ছিল অলিকে নিয়ে। বারবার ভিডিও কলে তার খোঁজ খবর নিয়েছে। আয়া মাসিকে ফোন করে বারবার ঔষধের কথা মনে করিয়ে দিয়েছে। কড়া আদেশে বলে দিয়েছে তার স্ত্রীর যেন কোনো রকম অযত্ন না হয়। বেলা গড়িয়ে বিকেল হয়ে এলো। পাহাড়ি অঞ্চলের সন্ধ্যা নামে খুব তাড়াতাড়ি। অলি বলেছিল আসার সময় সে যেন তার জন্য ভুট্টার চকলেট আর নেপালি অলংকার করা ঢাকনাওয়ালা চায়ের পেয়ালা নিয়ে আসে। সে নাকি কলেজে পড়ার সময় একবার বন্ধুদের সাথে নেপালে ঘুরতে এসে সেই ভুট্টার চকলেট খেয়েছিল। সেই স্বাদ আজও তার জিভে লেগে আছে। আসান নেপালের নামকরা বাজার। সেখান থেকে অনেক কিছুই কিনেছে সে। নতুন ঘরটা সাজাবার জন্য টুকিটাকি জিনিসপত্র থেকে সস্তায় কয়েকটা বই, চাদর, ভবিষ্যতে সন্তানের জন্য কিছু খেলনাপাতি, আরও কত কী। অলির জন্য ভুট্টার চকলেটও কিনেছে। তবে অনেক খুঁজেও সে নেপালি কারুকার্য করা পেয়ালাটা পায়নি। ৩-৪টে বড় বড় দোকানে ইতিমধ্যে সে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু পায়নি। স্টক শেষ। দোকানদারদের বক্তব্য এরকম পেয়ালার চাহিদা বাইরে থেকে আসা পর্যটকদের কাছে খুবই বেশি, তাই এইসব জিনিস বেশি দিন স্টকে থাকে না। অম্বরীশ হতাশ হয়েই চলে যাচ্ছিল। হঠাৎ সে থমকে দাঁড়ালো। রাস্তার একপাশে ধোঁয়াচ্ছন্ন অন্ধকার গলিটার দিকে তার চোখ গেল। চোখ দুটো ছোট ছোট করে দৃষ্টি বর্ধিত করে সে গলির ভিতর দিকে দেখার চেষ্টা করল। ধোঁয়াশা অন্ধকার গলির মধ্যে দেওয়ালের একপাশে অস্পষ্ট কিছু একটা দেখা যাচ্ছিল। সম্ভবত একটি ঘুমটি দোকান। সন্তর্পণে সে পা বাড়ালো সেদিকে। যতই ভিতরে যায় ততই গলিটার মধ্যে বিরাজমান গাঢ় নিস্তব্ধতা তাকে ঘিরে ধরে। বাইরের সূর্যালোকের ছিটে ফোঁটাও এখানে এসে পৌঁছাচ্ছে না।
এ যেন জগৎ সংসারের একবারে শেষ সীমানা। জনপ্রাণীর লেশমাত্র চিহ্ন নেই এখানে। আর একটু ভিতরে যেতেই একটা কেরোসিনের বাতির টিমটিমে আলোয় দেখল সেই অন্ধকারে কিছু অংশ ভেদ করে মুখ উঁচিয়ে রয়েছে ঘুমটির তেরপলের চাউনি। হ্যাঁ, ঘুমটি দোকানই বটে। এমনিতে কারো চোখে পড়া বই তো নয়। খুব ভালো করে খেয়াল না করলে দেখতে পাওয়াটা দুষ্কর। সে একবার ভাবল, এই জনমানবহীন এরকম এক অন্ধকার গলির এই দোকানে আদৌ কি কোনো ক্রেতা আসে? মনে তো হয় না যে পেয়ালা এখানে অন্তত পাওয়া যাবে। ঘুমটির সম্মুখে যেতেই দেখল ছোট্ট 4 হাতার ঘুমটিতে সাজানো রং বেরঙের ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী। আলিবাবার গুপ্তধনের মতো চকচক করছিল সেসব। চোখ ধাঁধানো আলোক ছটা যেন সেগুলোর অন্তস্থ কোনো এক অজ্ঞাত উৎস থেকে বেরিয়ে আসছিল। দোকানের মালিক নেই। অম্বরীশ হাঁক দিতে যাবে এমন সময় চারিদিকে নিস্তব্ধতার অকস্মাৎ অবসান ঘটল। একটা পাতলা কর্কশ গলা ঘুমটিটির ভিতর থেকে ভেসে এলো। কি চাই? একটু পরেই সেই চোখ ধাঁধানো ছটার মধ্যে থেকে একটা অবয়বকে আসতে দেখা গেল। মধ্যযুগের সুলতান বাদশাদের মতো নানা রঙের পাথরের কাজ করা লাল আলখাল্লা পরিহিত এক বৃদ্ধ। কিছুটা সামনে ঝুঁকে পড়ে একটা বাঁকা লাঠিতে ভর করে ঠকঠক শব্দে এগিয়ে এলো। নেপালি বৃদ্ধর চোখে মুখে বার্ধক্যের বলিরেখা স্পষ্ট। কপালের চামড়া জড়ো জড়ো হয়ে অসংখ্য ঢেউ খেলানো রেখা ফুটিয়ে তুলেছে। বয়সের জেরে পিঠ কুঁজো হয়ে গিয়েছে। বৃদ্ধর ছোট্ট টানা টানা চোখের পাতাগুলো সেটার এতখানি ঢেকে ফেলেছিল যে চোখ দেখাই যাচ্ছিল না প্রায়। কি চাই? আবার জিজ্ঞেস করল বৃদ্ধ। নেপালি নকশাকাটা ঢাকনাওয়ালা পেয়ালা হবে, ওই শোপিস আর কি। বৃদ্ধ আধ বোঝা চোখে তার দিকে কয়েক মুহূর্ত চেয়ে থাকল। কিছু না বলেই লাঠি হাতে আবার ঠকঠক করতে করতে যে দিক দিয়ে এসেছিল সেই দিকেই অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পরে পুনরায় বৃদ্ধর আবির্ভাব প্রত্যক্ষ করল অম্বরীশ। জরাজীর্ণ হাতে সে একটা পেয়ালা বাড়িয়ে দিয়ে বলল, দেখো এরকম। কালো রঙের ওপর সোনালি রঙের নকশা কাটা, ঢাকনাতেও নেপালি ভাষায় কী সব অক্ষর অলঙ্কৃত করা। গ্লেজের একটা পরত থাকায় সেটা চকচকে ভাবটা চোখে লাগার মতন ছিল। খুব চলবে। বিস্ময় বিস্ফারিত চোখে প্রফুল্লের সাথে বলে উঠল অম্বরীশ। বৃদ্ধর কাছ থেকে পেয়ালাটা নেওয়ার সময় তার হাত বৃদ্ধর হাত একটু ছুঁয়ে যায়। সাথে সাথে তার সারা শরীর শিরশিরিয়ে একটা শীতল অনুভূতি বয়ে যায়। মনে মনে ভাবল, কি ঠান্ডা হাত রে বাবা। মনে হলো যেন শুষ্ক কার্বন ডাইঅক্সাইড বরফে হাত ঠেকল। পেয়ালাটা হাতে নিয়ে সেটাকে বেশ করে নেড়ে ছেড়ে দেখতে লাগলো। একটা স্বভাব ফৌজি লোকেদের, সব জিনিসকে ভালো করে পর্যবেক্ষণ করে তবে সেটার সম্বন্ধে সিদ্ধান্ত নেবে। বিশেষ করে অম্বরীশের এই সন্দেহবাতিক খুঁতখুঁতে স্বভাবের জন্য অলি তার সাথে বেশ কয়েকবার ঝগড়াও করেছে। তবু অভ্যাস কি আর অত সহজে যায়? পেয়ালাটা বেশ মনে ধরেছে তার। সেটার ওপর থেকে চোখ যেন ফেরানোই যায় না। রূপ রং কেমন যেন এক মায়াবী মাদকতায় ভরা। পছন্দ না হয়ে কোনো উপায়ই নেই। আরও বেশ কিছুক্ষণ সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে বৃদ্ধকে সেটার মূল্য জিজ্ঞাসা করল। পয়সা দিয়ে কি এর দাম মেটানো যায়?
চাপা কর্কশ ক্ষীণ হাসি হেসে বলল বৃদ্ধ। টাকা লাগবে না, তাহলে কি লাগবে? অবাক হয়ে জিজ্ঞাসা সূচক সুরে বলল অম্বরীশ। সময় এলেই বুঝতে পারবে। বৃদ্ধর এই রহস্যময় উক্তিটায় তার কেমন একটা খটকা লাগলো। সে নিজেও ব্যবসাদার, কই কখনো তো সে তার অন্তরঙ্গ বন্ধুকেও এমনিতে বই দেয়নি, দেবেই বা কেন? ব্যবসা ব্যবসার জায়গায়, আর বন্ধুত্ব আত্মীয়তা নিজেদের জায়গায়। এক্ষেত্রে তার মতো অপরিচিত এক খরিদ্দারকে এভাবে ফ্রিতে দিয়ে দিল। বৃদ্ধ কি উন্মাদ, নাকি এর পেছনে কোনো কুমতলব লুকিয়ে আছে? সে কিছু বলতে যাওয়ার আগেই বৃদ্ধ চলে যাচ্ছিল। সে আবারও জিজ্ঞেস করল, এই যে শুনুন, কত কি দেবো এটার জন্য বলে যান। বললাম তো কিছু লাগবে না, যাও এখান থেকে। দোকানের ভিতরকার অন্ধকার অংশটা থেকে গম গম করে ভেসে এলো। অযাচিত এই পাওনায় অম্বরীশ যে নিজেকে লাভবান বোধ করল না, তা অবশ্য বললে ভুল বলা হবে। দোকানের সামনে থেকে পাশে সরে এসে পেয়ালাটাকে ব্যাগবন্দি করল। ফেরার পথে উদ্যত অম্বরীশের এমন সময় চোখ পড়ল একটা জিনিসে। ঘুমটির পাশের দেওয়ালে সাঁটা একটা সাইনবোর্ড। সে একটু অবাক হলো, কারণ আসার সময় এটা ছিল না হয়তো, বা থাকলেও সে খেয়াল করেনি। আদ্যিকালের পুরনো হলদেটে একটা সাইনবোর্ড, বেশিরভাগ অংশেই মরচে পড়ে গিয়েছে। যা লেখা ছিল তার অধিকাংশে এমন মরচে ধরেছে যে সেসব পড়বার অবস্থায় নেই। তবে ভালো করে লক্ষ্য করলে বর্ণিত অক্ষরগুলোর অবশিষ্টাংশ দেখে ঠাহর করা যায় সেগুলো নেপালি ভাষায় লেখা, যদিও তার কোনোটারই বোধগম্য নয় অম্বরীশের কাছে। লেখাগুলোর ঠিক নিচে প্রথম বন্ধনীর মধ্যে ইংরেজি অক্ষরে ছোট্ট করে লেখা, ডোন্ট বাই আ ইয়াথি জি ইটস আ ডি ডট 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 এসএস ডট ডট আরই। প্রথম লাইনটা কোনোভাবে বোঝা যাচ্ছিল কিছু কিনতে বারণ করছে, কিন্তু পরের লাইনের মূল কারণের জায়গাটায় মরচে ধরে লেখাগুলো একেবারে উঠে গেছিল, বোঝার জো নেই। এই লেখা যে এই ঘুমটি দোকানকেই উদ্দেশ্য করে লেখা, সেটা তার বুঝতে বাকি রইল না। কিন্তু কেন এই দোকান থেকে কিছু কিনতে বারণ করছে? টিকটিক করে যান্ত্রিক চিৎকার করে উঠল তার হাতঘড়িটা। তাকিয়ে দেখল 6:45। দূরের পর্বতের কোলে সূর্য ঢলে পড়েছে। চারিদিকের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে দিয়েছে শেষ বিকেলের রাঙা আবার চাদর। আর কিছুক্ষণ পরেই অবশিষ্ট এই আলোটুকুর পরিসমাপ্তি ঘটবে। ঝুপ করে চারিদিকে ছেয়ে আসবে অন্ধকার। অম্বরীশ গলি থেকে বেরিয়ে এলো। একটা শেয়ারের গাড়ি ভাড়া করে হোটেলের দিকে রওনা দিল। রাত্রে সে তাড়াতাড়ি শুয়ে পড়ল, কারণ কাল কাক ভোরে তাকে উঠতে হবে। সকাল 7টা বেজে গেছে। সব প্যাকিং সেরে নিয়ে খেয়ে সে তৈরি, শুধু গাড়ি আসার অপেক্ষা। গাড়ি এলেই বেরিয়ে পড়বে। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে পড়ল। হোটেলের ভাড়া মিটিয়ে তল্পিতল্পা গাড়ির মধ্যে চাপিয়ে উঠে বসল। আধ ঘন্টার মধ্যেই গাড়ি এসে পৌঁছালো এয়ারপোর্টে। ডিপারচারের আর বেশি সময় ছিল না। আর কয়েক ঘন্টা পেরোলেই দেশ, আর বিকেলেই নিজের বাড়ি। মোটে একটি সপ্তাহ, কিন্তু তার কাছে যেন একটা যুগ পেরিয়ে গেছিল অলির থেকে দূরে এসে।
সারাটা পথ তার মন স্ত্রীকে আবার কাছে পাওয়ার তাড়নায় ব্যাকুল হয়ে উঠল। আজ বাড়ি ফেরার স্নিগ্ধ সুখ তাকে আরও অধৈর্য করে তুলেছিল। উৎসুকতায় ভরা আনন্দের বাণ তার হৃদয়কুল ছাপিয়ে মনটাকে তোলপাড় করে তুলেছিল। সে যে খুব ভালোবাসে অলিকে। মা বাবা হারা মেয়েটার সব বলতে তো কেবল সেই আছে। তার সকল স্নেহ, ভালোবাসা, সুখ দুঃখের সঙ্গী। পেয়ালাটা আর আনুষাঙ্গিক উপহারগুলো সে রঙিন কাগজে সুন্দর করে মুড়ে নিয়েছিল। অলিকে সে এক্কেবারে চমকে দিতে চায়। বাড়ি পৌঁছতে বিকেল 5টা গড়িয়ে এলো। সদর দরজার সামনে এসে একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তার শখের বাগান, স্বপ্নের বাড়ি, সকলে যেন একসাথে তাকে আহ্বান জানাচ্ছিল। বৃহদাকার নারকেল গাছ দুটো দৈত্যের মতো দাঁড়িয়েছিল, যেন তারা অম্বরীশের দ্বাররক্ষী। ডোরবেলটা দুবার বাজিয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ভিতর থেকে এক পরিচিত মধুর কণ্ঠস্বর ভেসে এলো। সেই ডাক তার ক্লান্তি ভরা শরীরে নবপ্রাণের সঞ্চার করল। দরজা খুলতেই সে প্রায় ঝাঁপিয়েই অলিকে আলিঙ্গন করল। ছাড়ো এবার, ভিতরে এসে হাত পা ধুয়ে নাও, তোমার প্রিয় খাবার বানিয়েছি। তোমার শরীরে এই অবস্থা, খাটতে গেলে কেন? মাসি কোথায়? যা, খাটুনি হলো বুঝি? আয়া মাসি এতদিন আমার খুব যত্ন করেছে। যাও, ব্যাগপত্রগুলো ঘরে রেখে ফ্রেশ হয়ে নাও। খাওয়া দাওয়া সেরে অম্বরীশ চকোলেটের প্যাকেটটা উপহার দিল অলিকে। চকলেট পেয়ে সে ঠিক ছোট্ট খুকির মতো আহ্লাদি হয়ে পড়ল। কিন্তু তার চোখকে আকর্ষণ করে সেই পেয়ালাটা। এক আশ্চর্য মায়াবী শক্তি ছিল যেন পেয়ালাটায়। একবার দেখলে মনে হয় দেখতেই থাকি, চোখ ফেরাতে মন চায় না। অবাক বিস্ময় বিস্ফারিত চোখে সে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো সেটাকে। বারবার বলতে লাগলো, অসাধারণ, কি অদ্ভুত সুন্দর কারুকার্য। অলির কথায় সায় দিল অম্বরীশ। বিনামূল্যে সে কীভাবে সেটাকে পেয়েছিল সেই সবই অলিকে জানালো। অলি শুনে খুবই অবাক, বলল, সে যাককে, একদিকে ভালোই হলো, পয়সাও খরচা হলো না, আবার এত সুন্দর জিনিসটাও পেলাম। সারাদিনের পথযাত্রার ক্লান্তি গ্রাস করেছিল অম্বরীশকে। নিয়ে গিয়েছিল গভীর ঘুমের দেশে। হঠাৎ কেউ যেন তার অবচেতন মনটাকে টানতে লাগলো চেতন জগতের দিকে। ঘুমটা একটু পাতলা হতেই তার কানে ভেসে এলো কাতর কণ্ঠের এক চাপা গোঙানি। স্প্রিং পুতুলের মতো ধড়মড়িয়ে সে উঠে বসল। পাশের বেড সুইচ টিপে খড়ের আলো জ্বালালো। অলি পাশ বালিশটা শক্ত করে আঁকড়ে ধরে যন্ত্রণায় কাতরাচ্ছিল, প্রসব যন্ত্রণা। অম্বরীশ তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিল। সব ঠিক হয়ে যাবে, আমি এখনই অ্যাম্বুলেন্স ডাকছি। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স এসে পড়ল। অলিকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে।
ডাক্তার এসে অম্বরীশকে বলল, অপারেশন করতে হবে, আজকেই ডেলিভারি হবে, আপনি কাউন্টারে ফর্ম আর টাকা জমা করে আসুন। প্রায় 1 ঘন্টা কেটে গেল। ওটি ঘরের বাতি তখনও জ্বলছে। চিন্তায় উদ্বিগ্ন অম্বরীশের মনে তখন নানা ধন্দের জোট পাকতে লাগলো। কতজন সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে, অলিরও যদি সেই রকম। আবার নিজেকেই নিজে ধমক দিয়ে বলছে, ধুর, যত উল্টোপাল্টা ভাবনা। এইসব 7-5 ভাবনার মধ্যেই এক সময় অপারেশন থিয়েটারে দরজা খুলে গেল। ডাক্তার এসে বলল, কনগ্র্যাচুলেশন, আপনার যমজ ছেলে হয়েছে। আনন্দে আত্মহারা অম্বরীশের মুখ প্রফুল্লতায় ভরে উঠল। কি একটা চিন্তা করল, নিমিষের মধ্যেই প্রদীপের শেষ শিকার মতো দপ করে সেই সব আনন্দ কোথায় যেন মিলিয়ে গেল। ডাক্তার, আমার স্ত্রী? চিন্তিত মলিন কণ্ঠে জিজ্ঞাসা করল। ও, চিন্তা করবেন না, সি ইজ অল রাইট। এখন ক্লান্ত আছেন, বাচ্চা দুটোকে ফিডিং করানো হয়ে গেলেই আপনি দেখতে যেতে পারবেন। স্বস্তির এক নিঃশ্বাস ছাড়ল অম্বরীশ। কিছুক্ষণ পর সে অলিকে দেখতে গেল। সন্তান প্রসবের ধকলে মুষড়ে পড়েছে। তার দুর্বল অর্ধচেতন শরীর লুটিয়ে পড়ে আছে বিছানায়। বেডের শিয়রের কাছে এসে বসে তার মাথায় আলতো হাত বোলালো। স্নেহভরা মৃদু স্বরে ডাকল, অলি। ঢুলো ঢুলো চোখ ধীরে ধীরে প্রসারিত করে অলি তাকালো। ক্লান্তি ভরা একটা মিষ্টি হাসি হেসে আবার চোখ বন্ধ করল। অম্বরীশ আর বিরক্ত করল না। অনেকগুলো বইয়ের ডেলিভারির অর্ডার থাকায় পরদিন অম্বরীশকে দোকানে যেতে হলো। সে আয়া মাসিকে অলির দেখাশোনার ভার দিয়ে গেল, আর পই পই করে বলে গেল কোনো প্রকার অযত্ন যেন না হয়। কাজ শেষ হলে সে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবে। দুপুর গড়িয়ে বিকেল নেমে এলো। শরীরে ক্লান্তির স্পর্শ থাকলেও গতকালের থেকে আজ অলি অনেকটাই সুস্থ সবল। আয়া মাসি তার ভালোই দেখাশোনা করছিল বটে। গরম দুধ, সময় মতো ওষুধ সব কিছু নিয়ে হাজির হচ্ছিল। অম্বরীশ ফোনে জানিয়েছিল তার গাড়িটা বিগড়ে যাওয়াতে তার আসতে একটু রাত হবে। রাত্রি তখন 9টা প্রায়। অনেকক্ষণ আগেই নার্স এসে অলিকে খাবার দিয়ে চলে গিয়েছিল। মাসি বাইরে গিয়েছিল পান কিনতে। নবাগত শিশু দুটি তখন সুখনিদ্রার দেশে। এর পরেই হয়তো ঘুম থেকে উঠেই আবার গগনবিদারী পরিত্রাহী কান্নায় নিজের অস্তিত্ব জানান দেবে। অলি দেখেছে ঘুমন্ত অবস্থায় দুজনকে দেখে ঠিক যেন দেবশিশু মনে হয়। আয়া মাসি তখনও ফেরে নাই। এদিকে ফ্লাক্সের জলও শেষ। বাচ্চা দুটোর দুপাশে কাপড় কোলবালিশের মতো গুজে অগত্যা ওকেই যেতে হলো। ফেরার সময় সে লক্ষ্য করল অন্য সব কেবিনের আলো জ্বলছে, কিন্তু তার কেবিনটা অন্ধকার। নিঃসাড়ে সে কেবিনের দরজার সামনে এসে দাঁড়ালো। শুক্লাপক্ষের রাত। পশ্চিমের খোলা জানলা দিয়ে ঘরে প্রবেশ করছিল জ্যোৎস্নার আলো। সেই আলোতে অলি দেখল মুখ পর্যন্ত ঢাকা আলখাল্লা পরিহিত 5-6 জনের মতো অতিকায় চেহারার লোক তার কেবিনে প্রবেশ করেছে। তাদের উচ্চতা এতটাই অস্বাভাবিক যে মাথা হাসপাতাল ঘরের সিলিং ছুঁয়েছে। আগন্তুকরা তার বেডের সামনে দাঁড়িয়ে আছে। তারা প্রত্যেকেই ছেলে দুটোর ওপর একবার করে ঝুঁকে পরক্ষণে আবার সিধে হয়ে দাঁড়াচ্ছে। এতক্ষণ সে পাথরের মতো দাঁড়িয়ে এসব দৃশ্য দেখছিল। হাত থেকে জলের ফ্লাক্সটা ঠনঠন আওয়াজে মাটিতে পড়ে গেল। সম্বিত ফিরতে এবার সে প্রচণ্ড ভয়ে আর্তনাদ করে উঠল, বাঁচাও।
বাঁচাও। পর মুহূর্তে অলি দেখল তার চিৎকার লোকগুলো দৃষ্টি আকর্ষণ করেছে। আলখাল্লার জন্য কারোর মুখ সে দেখতে পেল না। এরপর তারা প্রত্যেকেই জোনাকির আলোর দীপ্তির মতো লালচে রঙের স্ফুলিঙ্গে পরিণত হয়ে জানলা দিয়ে বেরিয়ে গেল। আর সাথে সাথেই কেবিনের টিউবলাইটটাও জ্বলে উঠল। অলির চিৎকারে আশেপাশের কেবিন থেকে কয়েকজন মহিলা ছুটে এসেছে। ততক্ষণে সে ছেলে দুটোকে তার বুকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। ভীত সন্ত্রস্ত ক্রন্দনরত অলির মুখে ঘটনার বিশেষ কোনো বিবৃতি পাওয়া গেল না। যেটুকু বলল তাতে বাকিরা কিছুই বুঝল না। একসময় নার্স এসে বাচ্চা দুটোকে দেখে বলল, এই যে জ্বরে কাপ পুড়ে যাচ্ছে দুজনেরই, দাঁড়ান ডাক্তারবাবুকে ডেকে আনি। নার্সের কথা শুনে অলি হাপ্পুস নয়নে কাঁদতে লাগলো। কেবিনের দরজার সামনে ভিড় ঠেলে হন্তদন্ত করে ভেতরে এলো অম্বরীশ। অলি তাকে দেখেই জড়িয়ে ধরে আকুতরে কাঁদতে থাকল। অম্বরীশ কিছুই বুঝতে পারল না। সে জিজ্ঞাসা করল, আহা, কি হয়েছে বলবে তো? তোমার কেবিনের সামনে এত ভিড়ই বা কেন? অলির মুখে কোনো রা নেই। ভিড়ের মধ্যে থেকে একজন মহিলা বলল, তোমার স্ত্রীর চিৎকার শুনেই তো আমরা এলাম। জিজ্ঞেস করলে ঠিক করে কিছু বলতে পারছে না, বোধহয় খুব ভয় পেয়েছে কোনো কিছুতে মনে হয়। এখানে ভিড় করবেন না, সব ঠিক আছে, আপনারা নিজেদের কেবিনে যান। ভারী গম্ভীর গলায় ডাক্তার বলল। নার্সকে কেবিনের পর্দা টানার হুকুম জারি করল। বাচ্চা দুটোর নাড়ি টিপে থার্মোমিটার, টেথোস্কোপ ইত্যাদি দিয়ে বেশ কিছুক্ষণ পরীক্ষা করে জানালো ঠান্ডা লাগার জন্য জ্বর এসেছে, ওষুধ দেবে, সেরে যাবে। একসময় ডাক্তার নার্স সবাই চলে গেল। অলি কিছুটা ধাতস্থ হলে অম্বরীশকে সব ঘটনা খোলসা করে জানালো। কথাগুলো আমল না দিয়ে হো হো করে হেসে অম্বরীশ বলল, ওসব তোমার মনের ভুল, দুর্বলতা এখনো কাটেনি, তাই কি দেখতে কি দেখেছো? এক প্রকার হ্যালুসিনেশনই হয়েছিল তোমার। এখন শুয়ে পড়ো, নইলে আরও শরীর খারাপ করবে। অম্বরীশের কথাগুলো স্বস্তি আনতে পারল না অলির মনে। সারা রাত ছেলে দুটোকে বুকে করে আঁকলে রাখল। একবার করে ছেলে দুটোর পানে চায়, আর একবার করে উঠে জানালায় গিয়ে কি একটা দেখে আসে। এভাবে সারা রাত বিভিন্ন যুক্তিতর্ক ব্যাখ্যার মধ্য দিয়ে ঘটনাগুলোকে বিশ্লেষণ করে বোঝার একটা বৃথা চেষ্টা করল। এক অশনি আশঙ্কা তার অন্তরকে উথাল পাতাল করে তুলল। এসব ভাবতে ভাবতে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল তার খেয়াল নেই। জ্যোৎস্নার রাত গভীর থেকে গভীরতর হয়ে উঠল। আর কিছুক্ষণ পোহালেই ভোর। তখনই প্রাণহীন অন্ধকার মৃত্যুপুরীর বুক ছেড়ে পূর্বাকাশে উদীয়মান হবে প্রাণবান বলবান সূর্য। তার দীপ্তিতে চারিদিক জুড়ে প্রাণের নবসঞ্চার ঘটবে। হঠাৎই অলির মনে হলো কারা যেন তার পাশে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সে চোখ খুলতেই দেখে তার পাশে দাঁড়িয়ে সেই লোকগুলো, যাদের কিছুক্ষণ আগেই সে দেখেছিল। ক্ষুব্ধ সাপের মতো ফোঁসফোঁস করছে। এবার তারা একটু একটু করে আরও কাছে আসতে লাগলো অলির। অম্বরীশ তখন অঘরে ঘুমিয়ে।
সে প্রাণপণে চেষ্টা করলো চিৎকার করে ডাকার, কিন্তু তার পুরো শরীর অসাড় হয়ে গিয়েছিল, ঠিক যেন প্যারালাইজড রোগী। কোন অদৃশ্য শক্তি তার শরীরের সমস্ত বল শোষণ করে নিয়েছিল। চিৎকার করা তো দূরে থাক, হাতের আঙুল নাড়ানোর ক্ষমতা পর্যন্ত তার ছিল না। মনে মনে একবার ভাবল, তাহলে কি কিছুক্ষণ আগের ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটবে? এক সর্বনাশের আশঙ্কা তার মনে এলো। ঠিক তখনই ওদের একজন তার দিকে দুহাত বাড়ালো, অলির সন্তান দুটোর দিকে। এই সময় তার নজর পড়ল লোকটার হাতের দিকে। আলখাল্লার হাতা থেকে বেরিয়ে এসেছে লালচে রঙের হাত। হ্যাঁ, লালচে রং, জ্যোৎস্নার আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে। আরও ভালো করে লক্ষ্য করল, দেখল হাতটা একটা সাধারণ পুরুষের হাতের থেকে প্রায় দ্বিগুণ আকারে। ছুচালো তীরের ফলার মতো সরু আঙুলগুলো। মানুষের হাতের চামড়াকে ছাড়িয়ে দিলে পেশির একটা স্তর লক্ষ্য করা যাবে, এ ঠিক যেন সেই রকম। তবে কোনো এক আধা স্বচ্ছ আবরণ এটাকে ঢেকে ফেলেছে। এরপর লোকটা দুই হাতে অলির দুই সন্তানকেই তুলে নিল। পলকের মধ্যেই লোকগুলোর প্রত্যেকেই একে একে আগুনের স্ফুলিঙ্গে পরিণত হলো, ঠিক আগের মতো। তারা অকস্মাৎ সর্পিল ভঙ্গিতে শূন্যে পাক খেতে খেতে জানালা দিয়ে বেরিয়ে নিশি জ্যোৎস্নায় মিলিয়ে গেল। আত্মচিৎকার করে উঠল অলি, না না! কি হলো? ঘুম ভাঙতে না ভাঙতেই থতমতকে জিজ্ঞাসা করল অম্বরীশ। ওরা আবার? কাপা আঙুলে জানালার দিকে ইশারা তুলল অলি। কি একটা বলতে গিয়েও থেমে গেল। শশব ব্যস্তভাবে চারপাশে তাকিয়ে দেখে বাচ্চা দুটো তখনও ঘুমাচ্ছিল। সকালের প্রথম আলো জানালা দিয়ে ঘরে এসে পড়েছিল। তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। সব কিছু কেমন যেন ধোঁয়াশার মতো ছিল তার কাছে। অম্বরীশ জিজ্ঞেস করল, খারাপ স্বপ্ন দেখেছ? মনে তো তাই হচ্ছে বলি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। শোনো না, বলছি ডিসচার্জ নিলে কেমন হয়? এই হাসপাতালে না আমার আর একদম ভাল লাগছে না। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। ঠিক আছে, তাই হোক। আমি ডাক্তারের সাথে কথা বলি, বাড়িতেই তোমার দেখাশোনার একটা ব্যবস্থা করার চেষ্টা করি। সেদিনের পর হাসপাতাল থেকে ডিসচার্জ নিয়ে অলি তার ছেলেদের সাথে কলকাতার বাড়িতে চলে এসেছিল। ওর দেখাশোনার জন্য অম্বরীশ দুজন নার্স রেখেছিল বাড়িতে। 7 বছর কেটে গিয়েছে। 2 ভাই বুকুন আর তোতন বড় হয়েছে। অম্বরীশের ব্যবসা আগের থেকে আরও রমরমিয়ে চলছে। সেদিনের ছেলে মানুষ অলি আজ দায়িত্ববান মা। আর কিছুদিন পরেই তার 2 ছেলের জন্মদিন। তাই আজ সে ঘর দুয়ারগুলো ঝাড়াপোছা করছে। আলমারিটা ঝাড়বার সময় খবরের কাগজের মোড়া কি একটা জিনিস তার চোখে পড়ল। খুলে দেখে সেই পেয়ালাটা, সেবার নেপাল থেকে ফিরে যেটা অম্বরীশ তাকে উপহার দিয়েছিল। সেই অসাধারণ কারুকীর্তিগুলো আজও ঠিক আগের মতোই নজর কাড়ে, বরং আগের থেকে যেন বেশি মোহ তৈরি করছিল। পেয়ালাটার জৌলস সময়ের সঙ্গে যেন আরও বেড়ে উঠেছিল। অলি কিছুক্ষণ এইভাবেই মোহগ্রস্তের মতো পেয়ালাটার দিকে তাকিয়ে রইল। এর আগে পেয়ালাটার বিস্ময়কর কারুকার্য দৃষ্টি আকর্ষণ করেছে ঠিকই, কিন্তু আজকের অনুভূতিটা তার কাছে কেন যেন একটু অন্যরকম ঠেকল। ঢাকনাটা খুলতেই তার মনে হলো সেটার ভেতরের অন্ধকার গহ্বর তাকে যেন ডাকছে, ভিতরে নিয়ে যেতে চাইছে কোনো এক অপার্থিব রহস্যময় জগতে। অলি মন্ত্রমুগ্ধের মতো পেয়ালাটার ভেতরে তাকিয়ে রইল। এমন সময় খুব মৃদু একটা আওয়াজ তার কানে এলো। ঠিক শুনতে পেল না। পেয়ালাটার গায়ে কান পেতে শোনার চেষ্টা করল।
আবারও এলো আওয়াজটা, এত মৃদু যে ঠিক শ্রুতিগোচর হচ্ছিল না। তবে মনে হচ্ছিল কেউ যেন তার নাম ধরে ডাকছে, আর সেটা আসছিল পেয়ালার ভেতর থেকেই। অলি, 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 শুনতে পাচ্ছ? অলি, অলি। আচমকা একটা ডাকে সে চমকে উঠল। স্পষ্ট শুনতে পেল এবার কেউ তার নাম ধরে ডাকছে, তবে সেটা পেছন দিক থেকে। তাকিয়ে দেখে অম্বরীশ দাঁড়িয়ে। কি গো, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল, পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, ওহো, ডাকছিলে বুঝি? অন্যমনস্ক হয়েছিলাম, তাই শুনতে পাইনি। সে রাত্রে খাওয়ার সময় খুব জ্বালাতন করছিল অলির ছোট ছেলে বুকুন। কিছুতেই খাবার মুখে তুলতে চাইছিল না, ভয় দেখিয়ে বাচ্চাদের খাওয়ানো হোক কিংবা ভোলানো হোক। এটা মায়েদের একরকম ব্রহ্মাস্ত্র যেন। কাজেই সেই একই পন্থার আশ্রয় নিল সে। তাড়াতাড়ি খেয়ে নে, নইলে ভূতু চলে আসবে। বলা মাত্রই একটা মৃদু শীতল বাতাস তার পাশ দিয়ে বয়ে গেল। সেই সাথে তার কথাটারই খুব মৃদুস্বরে প্রতিধ্বনি সে শুনতে পেল, ভূত চলে আসবে, ভূত চলে আসবে। অকস্মাৎ শিহরণ বয়ে গেল সারা শরীরে। অম্বরীশ পাশের ঘরে তার বড় ছেলে তোতনকে পড়াচ্ছিল। হঠাৎ করে বুকুনের কান্নার আওয়াজ শুনে সে ছুটতে চলে আসে। দেখল অলি বুকুনকে মাটিতে চিৎ করে ফেলে চুলের মুঠি ধরে ভাতের বড় বড় গ্রাস মুখে ঠেসে দিচ্ছে। মায়ের নির্মম আচরণের কবল থেকে নিজেকে ছাড়াবার বৃথা চেষ্টা করছে, ছাড়াবেই বা কী করে? অলি যে তার পেটে পা দিয়ে শক্ত করে চেপে রেখেছে। ছেলেটা আকুতরে ছটফট করছে, গাল ভর্তি ভাতের জন্য গলা ছেড়ে কাঁদতেও পারছে না। দু একবার অকক করে আবার ফুপিয়ে উঠেছে। এত বছরের দাম্পত্য জীবনে অম্বরীশ অলিকে এইরকম আচরণ করতে কখনোই দেখেনি। তার এসব কাণ্ড দেখে সে কয়েক মুহূর্তের জন্য হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। তারপর এক ছুট্টে একরকম ধাক্কা দিয়ে ওকে সরিয়ে ছেলেটাকে কোলে নিল। কি করছো, পাগল হয়ে গেছো নাকি? এমনভাবে কেউ মারে? ছেলেটা মরে যাবে তো। অম্বরীশ রাগে ফুপিয়ে উঠে বলল। অলি নীরব। তার এলোকেশি চুল বিশৃঙ্খলভাবে মুখের ওপর ছড়িয়ে পড়েছিল। দু চোখ অস্বাভাবিক রকমের লাল, রক্তবর্ণা সেই চোখ স্পষ্ট জাহির করছিল হিংস্রতার। অম্বরীশ এক যেন অন্য অলিকে দেখছিল। ছেলেটা তখনও কেঁদে চলেছিল, গালগুলো লাল হয়ে গিয়েছিল, মুখ দিয়ে লালা গড়াচ্ছিল। কিন্তু এসবের দিকে অলির কোনো ভ্রুক্ষেপ নেই। তার পাশবিক দৃষ্টি তখনও ছেলেটার দিকে। অলিকে চুপ করে থাকতে দেখে এবার অম্বরীশ বেশ বিরক্ত হলো। কাঁধে হালকা ঝাঁকুনি দিতেই অলি থপ করে মাটিতে লুটিয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ল। কতক্ষণ অজ্ঞান ছিল তার মনে নেই। জ্ঞান ফেরার পর অম্বরীশ পাশে বসে তার মাথায় হাত বোলাচ্ছে। তাদের বহুদিনের পুরনো ফ্যামিলি ডাক্তার পরিমল ঘোষাল একাগ্র দৃষ্টিতে ওষুধের শীষের দিকে তাকিয়ে সেটায় টোকা মারছিল। এখন কেমন লাগছে মা? ডাক্তার ঘোষাল গম্ভীর ভারী গলাটাকে যথাসম্ভব নরম করে জিজ্ঞাসা করলেন। মাথাটা একটু ধরে আছে। অম্বরীশকে কয়েকটা ওষুধের শিশি আর ট্যাবলেট দিয়ে ডাক্তার ঘোষাল বললেন,
এক্সেসিভ হাইপার টেনশন। রাতে ঘুমানোর যাতে ব্যাঘাত না ঘটে তাই কয়েকটা ঘুমের বড়ি দিলাম। আর হ্যাঁ, দুশ্চিন্তা, রাগ, যে কোনো রকমের উত্তেজনা এখনও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই এসব থেকে ওকে এখন বিরত থাকতে হবে। ডাক্তার ঘোষালকে এগিয়ে দিয়ে অম্বরীশ অলির পাশে এসে বসল। কি হয়েছিল আমার? ছেলেরা কই? অলি জিজ্ঞাসা করল। ওরা ঘুমোচ্ছে। ও ঘরে ঘুম পাড়িয়ে এসছি অনেকক্ষণ আগেই। একটু থেমে কি যেন একটা ভেবে আবার জিজ্ঞাসা করল। তোমার কি কিছুই মনে নেই? না, তেমন কিছুই তো মনে পড়ছে না, শুধু আবছা মনে পড়ছে। ছেলেটাকে খাবার খাওয়াচ্ছিলাম আর একটা ডাক, একটা মৃদু শব্দ। কথাটা অসম্পূর্ণ রেখেই কি যেন একটা মনে করার চেষ্টা করল। মনে হয়েছিল কেউ যেন আমার কানে কানে এসে বলল ভূতও চলে আসবে। হ্যাঁ, এই কথাটাই, ঠিক এইটাই শুনেছিলাম। কথাটা খুব আস্তে আস্তে শোনাচ্ছিল, যেন অনেক দূর থেকে আসছিল। অম্বরীশ মৃদু হেসে বলল, তুমি বিশ্রাম নাও, তোমার বিশ্রামের প্রয়োজন। সে উঠতে যাচ্ছিল, অলি তার হাতটা টেনে ধরল। আমার কাছে একটু থাকবে প্লিজ, কেমন ভয় ভয় করছে। মাঝরাত্রে হঠাৎই অম্বরীশের ঘুমটা ভেঙে গেল। একটা অদ্ভুত স্বপ্ন দেখছিল সে। কোথায় দাঁড়িয়েছিল সে জানে না। যেদিকে দু চোখ যাচ্ছিল শুধু অন্ধকার আর অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে থেকে বারবার ভেসে আসছিল একটাই কথা, ভূত খাচ্ছে, ভূত খাচ্ছে, ভূত খাচ্ছে, ভূত খাচ্ছে, ভূত খাচ্ছে, ভূত খাচ্ছে। কথাটা প্রতিধ্বনিত হচ্ছিল ঠিক যেমন পাহাড়ে হয়। বেড ল্যাম্পের সুইচটা দিল, গ্লাসের জলে চুমুক দিতে যাবে, তখনই তার চোখ গেল বিছানাটার ওপাশে। অলি নেই। তাহলে কি বাথরুমে গিয়েছে? শরীরের অবস্থা তো ভালো নয়, একবার গিয়ে দেখা দরকার। এইভাবে যেই সে পা বাড়াতে যাবে ঠিক তখনই একটা আত্মচিৎকার শুনতে পেল। ভয় সে শিউরে উঠল। চিৎকারটা বাচ্চা ছেলে, এসেছিল তাদের পূর্বের বাগানের দিক থেকে। অম্বরীশ কাল বিলম্ব না করে ছুটতে পাশের ঘরে গেল, যেখানে তার দুই ছেলে শুয়েছিল। ঘরের আলো জ্বালাতেই দেখল তোতন একা শুয়ে খাটে, পাশে তার ভাই বুকুন নেই। হন্তদন্ত হয়ে তোতনকে একরকম ঝাঁকিয়ে ঘুম থেকে তুলে জিজ্ঞাসা করল, তোর ভাই কোথায়? কেন, এই তো পাশে শুয়ে আছে। চোখ কচলাতে কচলাতে ঘুম ভাঙা গলায় বলল সে। অম্বরীশ আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাগানের দিকে ছুটল। নিশুতি অন্ধকারে চারিদিক হারিয়েছে। বাগানের লাইটটা বেশ কয়েকদিন থেকেই খারাপ হয়ে পড়েছিল। সে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালালো। আওয়াজটা ঠিক এসেছিল নারকেল গাছগুলোর দিক থেকে। তার ছোট্ট ছেলেটা ঘরে নেই, তাহলে কি তার কিছু হয়ে গেল? এই ভর রাত্রে অন্ধকারে সে বাগানে আসতে কেন যাবে? চিৎকারটা কার ছিল? এসব ভাবছে আর খুঁজে চলেছে। তার মনে তখন সংশয় ভর করেছে। খুঁজতে খুঁজতে একসময় সে নারকেল গাছটার গোড়ায় এসে পৌঁছল। ঠিক তখনই পাতার খসখস শব্দ তার কানে এলো। ফ্ল্যাশ লাইটের আলোটা ফেলল নারকেল গাছটার মাথার দিকে। এত লম্বা গাছ যে ফ্ল্যাশ লাইটের আলো পৌঁছাচ্ছিল না সেখানে। আবার খসখস শব্দ, এবারেরটা একটু জোরে। অনেক নিশাচর পাখিরা রাত্রে গাছে এসে বসে, তারাই হয়তো হবে। ফ্ল্যাশ লাইটের আলোটা
সরাতে যাচ্ছিল। ঠিক সেই সময় তার মনে হলো গাছগুলোর আড়াল থেকে কিছু একটা সরসর করে নিচে নেমে এলো যেন। অম্বরীশ চোখ ছোট করে দেখার চেষ্টা করলো, কিন্তু ফ্ল্যাশের আবছা আলোয় কিছুই ভালো করে তার চোখে পড়ল না। হঠাৎই সেটা ক্ষিপ্র গতিতে গাছ বেয়ে অনেকটা নিচে নেমে এলো। এবার লাইটের আলোয় সেটা স্পষ্ট দেখা যাচ্ছিল। যা দেখল তাতে তার রক্ত জল হবার দশা। আর্মির কঠিন মেরুদণ্ডেও ভয়ে শিহরণ খেলে গেল। পাতার খসখস শব্দটার উৎসে পাখি বা কোনো নিশাচর জীব ছিল না। ওভাবে মগডাল থেকে নেমে এসেছে অলি। ফ্ল্যাশের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে তার টকটকে লাল হিংসাপরায়ণ দুটো চোখ, মুখের সবকটা দাঁত অস্বাভাবিক রকমের লম্বা আর ধারালো, ঠোঁটের কোণে কষে লেগে থাকা রক্ত শুকিয়ে গেছিল। অম্বরীশের চোখ তার হাতের দিকে যেতেই ছিটকে গেল কয়েক পা। অলির হাতে তাদের ছোট ছেলে বুকুন, ছিন্ন তার শরীর, পেটের মাঝখান থেকে ছিঁড়ে দুভাগ করে দেওয়া হয়েছে তার নরম দেহটাকে। নাড়ি ভুঁড়িগুলো বেরিয়ে এসে ঝুলে পড়েছে, রক্তে বুকুনের সারা শরীর ভিজে গিয়েছে। সেই সাথে অলির সালোয়ার কামিজও। বুকুনের শরীরটাকে নিয়ে অলি নারকেল গাছটায় দুবার গিরগিটির মতো পাক খেয়ে একটা নিষ্ঠুর হাসি হাসল। তার গলাটা পুরুষ মানুষের মতো শোনালো। এই গলা আগেও শুনেছিল সে, নেপালে যার কাছে সে পেয়ালাটা কিনেছিল সেই বৃদ্ধর কাছে। ঘটনার আকস্মিকতায় অম্বরীশ বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইল। কষ্টে আবেগে ফ্যাসফ্যাসে গলায় সে বলল, এ কি করলে অলি? আমাদের ছেলের এ কি অবস্থা করলে? তার কোনো কথাই যেন সে শুনতে বা বুঝতে পারছিল না। অলি তার তীক্ষ্ণ দাঁতগুলো বের করে ফিক করে তাচ্ছিলের একটা হাসি হাসল। বুভুক্ষ জন্তুর মতো সজোরে কামড় বসালো বুকুনের ছিন্ন শরীরে। চুইনগামের মতো টেনে ছিঁড়ে চিবোতে লাগলো সেটার কিছুটা। চিবুক বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা রক্ত পড়ল মাটিতে। এবার সে তার পৈশাচিক হাত বুকুনের চেরা পেটের মধ্যে ভরে মর্মর শব্দে মেরুদণ্ডটা ভেঙে বের করে আনলো। ঠিক তখনই মাথার দিকের অংশটা ছেড়ে থপ করে পড়ল মাটিতে। তার হাতের বাকি অংশ সজোরে ছুঁড়ে ফেলল। সশব্দে সেটা অন্ধকারে কোথায় গিয়ে পড়ল। লালায়িত জিভে মুখের চারপাশে লেগে থাকা রক্ত পরম তৃপ্তির সাথে চেটে খেল। তারপর আবার সরসর করে উঠে গেল গাছে। পাতার আড়ালে কোথায় মিলিয়ে গেল। শোনা গেল শুধু পাতার খসখস শব্দ। অম্বরীশ এতক্ষণ পাথরের মতো আড়ষ্টভাবে দাঁড়িয়ে সব দেখছিল। সে অবিচল, অচঞ্চল, যেন সে তার বোধের অতীত ঘটনান্তরে গিয়ে কুল হারিয়ে ফেলেছে। বুঝতে পারছে না এ কে, তার অলি না অন্য কেউ। বাঁচাও অম্বরীশ, বাঁচাও, বাঁচাও অম্বরীশ, বাঁচাও। গাছের পাতাগুলোর মধ্যে থেকে অলির করুণ আর্তনাদ ভেসে এলো। আর মুহূর্তের মধ্যেই কোনো এক ভারী জিনিস তীব্র গতিতে সশব্দে আছড়ে পড়ল মাটিতে। তারপরে সব শান্ত। এক অবিশ্বাস্যময়
নীরবতা গ্রাস করল চারপাশের পরিবেশে। অম্বরীশের সম্বিত ফিরতেই ছুটে গেল ঘটনাস্থলে। মাটিতে পড়ে থাকা জিনিসটার দিকে কাঁপা কাঁপা হাতে ফ্ল্যাশের আলো ফেলতেই সে আঁতকে উঠল। এক পাশে পড়ে বুকুনের ছিন্ন ভিন্ন অর্ধেক শরীর, আর ঠিক পাশেই অলির প্রাণহীন দেহ। নিচে পড়ে থাকা একটা ইটে লেগে তার মাথাটা ফালা ফালা হয়ে গেছিল। একটা চোখ পুরোপুরি বেরিয়ে এসেছিল। গল গল করে রক্ত বেরিয়ে এসে আশপাশের কিছুটা মাটিকে লাল করে দিয়েছিল। অলি! অস্পষ্ট আর্তকণ্ঠে বলল অম্বরীশ। নিষ্প্রাণ অলির দেহের পাশে বসে থাকল বিধ্বস্ত মননে। তার জীবনসঙ্গিনীকে কেড়ে নিল এ কোন অভিশাপ? অলিকে কি সুন্দর দেখাচ্ছে এখন? ঠিক প্রথম দিন, যেদিন নববধূর সাজে ও তার সামনে এসে দাঁড়িয়েছিল, ঠিক সেই রকম। এখন সে যেন ঘুমোচ্ছে। এ ঘুম ক্ষণিকের নয়, এ চিরনিদ্রা। জগতের কোনো শুভ অশুভ শক্তি এ ঘুম ভাঙিয়ে মঙ্গল সূচনা করতে পারবে না। সে বিশ্বাস করতে পারছিল না যে অলি আর নেই। বর্ষার কালো মেঘের মতো একরাশ দুঃখ, হতাশায় তার মন ছেয়ে গেল। দু গাল বেয়ে বিন্দু বিন্দু বেদনা তরল এসে মিশল মাটিতে। এমন সময় অদূরেই অন্ধকারের মধ্যে কি একটা জিনিস ঘর ঘর শব্দে গড়াতে গড়াতে অম্বরীশের দিকে এলো। সেই পেয়ালাটা হাতে তুলে নেওয়া মাত্রই দেখল সেটার রং পরিবর্তন হয়ে গিয়েছে। আগের মতো আর কালো নেই, বরং সেটা এখন দেখাচ্ছে লাল, রক্তাভ লাল। অলঙ্কৃত মন্তগুলো জল করে জ্বলছে। এ সেই অভিশপ্ত পাত্র। এটা আনার পর থেকেই একের পর এক অঘটনগুলো ঘটতে শুরু হয়েছিল। কোনো এক কারণে হঠাৎই তার চোখ গেল অদূরের অন্ধকারে। যে দিক দিয়ে পাত্রটা গড়িয়ে এসেছিল, ফ্ল্যাশের আলোটা ওদিকে ফেলতেই দেখল কারা যেন দাঁড়িয়ে সেখানে। কিছুটা এগিয়ে আরেকটু ভালো করে দেখার চেষ্টা করলো। দেখল সেই নেপালি বৃত্ত, যেই মারণ পেয়ালাটা তাকে দিয়েছিল। তাকে ঘিরে দশাশই চেহারার 5-6 জন লোক, প্রত্যেকের মুখ অবধি ঢাকা আলখাল্লা। অম্বরীশের মনে পড়ে গেল আজ থেকে প্রায় বছর 7 আগের কথা। ডেলিভারির সময় অলি হাসপাতালে কিছু অস্বাভাবিক দেখে ভয় পেয়েছিল। তাকে বলেছিল এদেরই কথা, কিন্তু তখন সে বিশ্বাস করে নাই, গুরুত্বহীন ভেবে উড়িয়ে দিয়েছিল। হঠাৎই ওপাশ থেকে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বৃদ্ধ হাসতে লাগলো। সঙ্গে সঙ্গে বাকিদেরও শুরু হলো সম্মিলিত হাসির রোল। চারিদিকে প্রতিধ্বনি হতে লাগলো তাদের সেই অমানবিক অট্টহাস, অস্বস্তিকর সেই হাসি বিষবাণের মতো অম্বরীশের কানে বিচ্ছিল। রাগে বিরক্তিতে হাতের পেয়ালাটা সজোরে ছুঁড়ে মারল। বাউন্ডারি ওয়ালে লেগে সেটা ভেঙে চুরমার হয়ে গেল। নিমেষের মধ্যেই সেই সব হাসিগুলো বন্ধ হয়ে এলো। লোকগুলো অন্ধকারে কোথায় মিলিয়ে গেল। কতক্ষণ নির্নিমেষে অলির লাশের দিকে তাকিয়ে বসেছিল তার মনে নেই। একসময় সহসা সে শুনতে পেল পরিচিত একটা কণ্ঠস্বর, অলির গলা। সেটার উৎস খুঁজতে সে ব্যতিব্যস্ত হয়ে পড়ল, কিন্তু তাতে কোনো লাভ হলো না, কারণ সেটা আকাশবাণীর মতো শূন্য থেকে ভেসে আসছিল। অম্বরীশ, তোতনকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাও এক্ষুনি, ওরা আবার ফিরে আসবে। ও পেয়ালা যাদের কাছে গিয়েছে তাদেরকেই খেয়েছে, ওর খিদে কখনো মেটে না। চলে যাও, চলে যাও। শুধু কিছুটা রক্ত মিশে মাটিটা লাল হয়ে আছে।